নমস্কার সবাইকে। সংস্কৃতি বাংলা এই সংগঠন কর্তৃক আয়োজিত বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি গ্যারাকুর ও পরিত্রাণ এ বিষয়ে আলোচনার পরম শ্রদ্ধেয় ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর ফাদার তপন ক্যামিলুস ডি রোজারিও, শ্রীমৎ মুদিতা পালথেরো, তিনি আসেন না, ইলিরা দেওয়ান, শায়েক আলী হাসান তৈয়ব এবং যিনি ধারণাপত্র পাঠ করেছেন মাসুদুর রহমান, এবং সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আমার যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো মাসুদ ইমরান সাহেব তিনি আমাদের একটা ধারণাপত্র দিয়েছেন, বৈচিত্র্য বহুত্বে বাংলার সংস্কৃতি গ্যারাকুরি পরিত্রাণ। তো এই অনুষ্ঠান যখন আয়োজন করা হচ্ছিল তার আগে সেলিম সাহেব এবং সোহেল হাসান গালিব সাহেব তারা আমাকে ফোন করেছিলেন, তো বললেন যে আপনি একটু বলবেন। তো আমি বললাম যে এই বাংলার যে সংস্কৃতি, এই যে বিশাল যে এর পরিধি, এই পরিধির সাথে আমি তো খুব কমই সম্পৃক্ত। আমি তো ধর্মজগতের মানুষ, আর এখানে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব আসবেন, তিনি এত বিপর্জন। আমি যখন ওনার ইউটিউব চ্যানেলগুলোতে দেখি, ওনার বক্তব্য শুনি, মনে হয় যেন লিভিং এনসাইক্লোপিডিয়া। তো সেই রকম ব্যক্তিত্ব থাকবেন, আপনারা বিপর্জন থাকবেন। তো সেখানে এই সংস্কৃতির বিষয়ে আলোচনায় কতটুকু আপনাদের সন্তুষ্ট করতে পারবো জানি না। তখন সেলিম সাহেব আমাকে বললেন যে না, আপনার উপস্থিতিটাই যথেষ্ট, খুব একটা যে বিদ্বৎ আলোচনা করতে হবে এমন কিছু নয়, আমাদের পরস্পরের ভাবনাগুলো আমরা শেয়ার করব। তো সেই প্রেক্ষাপটে তো আমি যখন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, সাম্প্রতিককালে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, সেই দুঃখ কষ্ট আমাদের আছে। মন্দিরে হামলা হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, এবং মানুষের বাড়িঘর, মানুষকে নির্যাতন করা হচ্ছে, এবং সেই সাথে মহানবীকে কটূক্তিও করা হচ্ছে, এবং এরই সাথে আরও বিপর্যয়জনক অবস্থা ভিন্ন দেশে, লেবাননে নিরপরাধ মানুষ, তাদের উপর আক্রমণ হচ্ছে। এই যে একটা সংকটময় পরিস্থিতি, এই সব কিছু মিলে এখনকার পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে মানুষের ভালো থাকা খুব কষ্ট, খুব বেদনাদায়ক। তো সেই বেদনার জায়গাগুলো থেকে আসলে বক্তব্য দেওয়া খুব দুঃসাধ্য। তবু সেলিম সাহেব যখন বললেন যে অনুভূতির কথাগুলো জানাতে, কারণ দুঃখের কথাগুলো যদি ওনার কাছে শেয়ার করা যায় তখন অনেকটা মন হালকা হয়ে যায়। তো আমারও আশা যে এই দুঃখের কথাগুলো আপনাদের সামনে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে আপনারা হয়তো বিষয়টা ভাববেন, এবং এই যে শেয়ার করা হলো তাতে হয়তো আমাদের দুঃখটা অনেকটা লাঘব হবে। তো এখানে এসে আমার মনে পড়ছে যে এই এত সুন্দর আয়োজন দেখে, সংস্কৃতি বাংলার এত সুন্দর আয়োজন দেখে আমার সে আলেকজান্ডারের, বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার, তার শৈশবকালের কথা মনে পড়ছিল। আলেকজান্ডারের বাবা একদিন, আলেকজান্ডার তখন খুব ছোট, তার বাবা বাজার থেকে একটি ঘোড়া এনেছেন, বুসেফালাস নামে। ঘোড়াটি খুব তেজি এবং সাহসী, খুব ভালো ঘোড়া, এবং তখনকার ঘোড়াগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ঘোড়া। তো সেটি এনে রাজদরবারের সামনে ময়দানে রাখা হয়েছে। আলেকজান্ডারের বাবা তখন রাজ্যের যত বড় বড় ঘোড় সওয়ার আছে তাদেরকে বললেন যে এই ঘোড়াটা চালনা করতে। সবাই ঘোড়ার উপরে উঠল, উঠে চাবুক মারতে শুরু করলো,
কিন্তু এত দক্ষ দক্ষ ঘোড়সওয়ার কেউ ঘোড়াটাকে চালু করতে পারছিল না, 1 ইঞ্চিও নড়াতে পারছিল না, ঘোড়াটা লাফাচ্ছিল তার জায়গা থেকে। আর ছোট্ট আলেকজান্ডার এই দক্ষ দক্ষ বীর ঘোড়সওয়ারদের কাণ্ডকীর্তন দেখছিলেন। তখন আলেকজান্ডারের বাবা আলেকজান্ডারকে বললেন যে আলেকজান্ডার, তুমি যাও তো, ওই ঘোড়াটাকে একটু চালনা করো তো। আলেকজান্ডার দেখলেন এই ছোট্ট বাচ্চা যে ঘোড়াটার মুখ আলোর বিপরীত দিকে মুখ করা, আর ছায়া পড়ছিল, অর্থাৎ ঘোড়াটার সামনে ছায়া পড়ছিল, যেহেতু আলোর বিপরীত দিকে মুখ করা ঘোড়াটা, আর ঘোড়ার ছায়া পড়ছিল সামনে, আর ঘোড়াটা কিছুই দেখতে পাচ্ছিল না। এই জন্য যতই চাবুক মারা হচ্ছে, ওই ঘোড়সওয়াররা যতই চাবুক মারছে, ঘোড়াটার সামনে যেতে পারছে না, অন্ধকার। তখন আলেকজান্ডার করলেন খুব বুদ্ধিমান, ছোট্ট, সে করেছে কি, ঘোড়ার লাগাম ধরে সে ঘোড়াটাকে আলোর দিকে ঘুরিয়ে দিয়েছে। আলোর দিকে ঘুরিয়ে দিয়ে সে ঘোড়াটার উপরে উঠেছে। ঘোড়ার উপরে উঠে যেই চাবুক মেরেছে, ঘোড়াটা দৌড়াতে শুরু করেছে। তা আমাদের এই সংস্কৃতি বাংলা, আমার মনে হয়েছে এখানে এসে আমাদের সে আলোর দিকে ধাবিত করেছে। কি সে আলো? সে আলো হচ্ছে অসাম্প্রদায়িকতার, উদারতার। সে আলো হচ্ছে অসংকীর্ণতার, সম্প্রীতির এবং ভালোবাসার, এবং এক কথায় বলতে গেলে মানবতার। তো আমরা এই সংস্কৃতি বাংলার আয়োজকদেরকে আমরা ধন্যবাদ জানাই, আমাদেরকে এই অন্ধকার থেকে, অর্থাৎ সাম্প্রদায়িকতার, হিংসার, সংকীর্ণতার অন্ধকার থেকে অসাম্প্রদায়িকতার আলোর দিকে আমাদেরকে চালিত করবার জন্য। আমি এই যেটা আমাদের দেওয়া হয়েছে, যেই আর্টিকেলটা, সেই আর্টিকেলের কয়েকটা বিষয়বস্তু আমি বলবো। বিশেষ করে ধর্মনির্ভর মুসলিম জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক বাঙালি জাতীয়বাদ, এই যে কনফ্লিক্টটা যিনি লিখেছেন, গবেষক, খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। তো তিনি এই যে কনফ্লিক্টটা হচ্ছে, কিন্তু এটি কেন হচ্ছে, এর সমাধান কি, সেই বিষয়টা আমি আলাপ করব কিছুটা, এবং এ বিষয়ে আমাদের কি আদর্শ হতে পারে, এবং রামকৃষ্ণ মিশন এই ব্যাপারে কি করছে, এই বিষয়গুলো আমি আলোচনা করব। তার আগে এখানে প্রথমেই বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। তো আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে ছাত্রদের শক্তি, যে বিশাল শক্তি ছাত্রদের। শুধু যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা ছাত্র শক্তির পরিচয় পেয়েছি তা না, আমাদের 52-এর ভাষা আন্দোলন, 66-র গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধগুলোতেও ছাত্ররা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং বিশেষত ভাষা আন্দোলনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং এই যে শিক্ষার্থী সমাজ এবং যুব সমাজ সবসময় আমাদের প্রেরণার উৎস, অমিত শক্তির উৎস, এই জিনিসটি আমাদের ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত। অর্থাৎ সেই আমাদের স্বাধীনতার পূর্বে থেকে, 52 থেকে এ পর্যন্ত, এই জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত একটা বিষয় আমাদের পরিষ্কার, সেটা হচ্ছে ছাত্র শক্তি প্রচণ্ড শক্তি। কিন্তু একটি ভয়ঙ্কর বিষয় আছে, ছাত্র শক্তি প্রচণ্ড শক্তি। আমরা জানি পারমাণবিক শক্তিও প্রচণ্ড শক্তি। এই পারমাণবিক শক্তি দিয়ে কিন্তু দেশ ধ্বংস করে দেওয়া যায়, আবার এই পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে দেশের উন্নয়নও করা যায়। তো আমাদের এই অমিত ছাত্র শক্তি, এই ছাত্র শক্তিকে যদি আমরা প্রপারলি চ্যানেলাইজ করতে পারি, প্রপারলি আমরা চালিত করতে পারি, তাহলে আমরা এই ছাত্র শক্তি দিয়ে আমাদের দেশকে অনেক উন্নতির শিখরে আমরা নিয়ে যেতে পারবো। সমগ্র বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবো। আর এই কাজে সংস্কৃতি বাংলা যেভাবে সহায়তা করছে, এটি নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আমরা বলছিলাম যে আমি বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনির্ভর মুসলিম জাতীয়তাবাদ, এই বিষয়টা নিয়ে আমাদের কনফ্লিক্ট শুরু হয়েছে। আসলে এই ধর্মনির্ভর মুসলিম জাতীয়তাবাদ, একটু খেয়াল করবেন আপনারা, ধর্মনির্ভর মুসলিম জাতীয়তাবাদ, আরেকটি বলা হয়েছে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। দুটোর পেছনে কিন্তু একটা শব্দ যুক্ত করা হয়েছে, সেটি কি? বাদ। দুটাতেই কমন একটা বিষয় আছে, সেটি হচ্ছে বাদ। একটি হচ্ছে
মুসলিম জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। বাদ মানে হচ্ছে মত, আমি কি চিন্তা করছি, একটা নির্দিষ্ট ব্যষ্টি বা নির্দিষ্ট জনগোষ্ঠীর চিন্তার প্রতিফলন হচ্ছে বাদ। আমি এরকম চিন্তা করছি, এটা হচ্ছে আমার মতের প্রতিফলন, মত, আমি এরকম চিন্তা করছি। তো আমরা এরকম নিজেরা এরকম চিন্তা করতে করতে তা আমাদের কিছু একটা গ্রুপ তৈরি হয়। ঠিক ভিন্ন যে বাদ, সেরকম একটা চিন্তার একটা গ্রুপ তৈরি হয়। তো এতে হয় কি, আহ, মত তৈরি হওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু সমস্যা কি, এই মত তৈরি হয়ে বাদানুবাদ তৈরি হয়। বাদানুবাদ তৈরি হতে হতে এমন অবস্থা হয়, এই বাদানুবাদে আমরা আরেকটি জিনিস বাদ দিয়ে দিই। এই বাদানুবাদের ফলে এমন অবস্থা আমরা তৈরি করি যে আমরা কোন জিনিসটা বাদ দিয়ে দিই, আমাদের মনুষ্যত্ববোধ আমরা বাদ দিয়ে দিই। আর এই বাদানুবাদের ফলে, বাদ মানে আমাদের চিন্তা, প্রত্যেকের মত, এই মতের ফলে আমাদের এমন অবস্থা হয়, ওই যে বাদানুবাদের ফলে আমাদের সেটি কার্যে প্রতিফলন হয়, সংঘর্ষ তৈরি হয়, হানাহানি, রক্তপাত। এবং এতে করে আমরা যে জিনিসটা বাদ দিয়ে দিই সেটা হচ্ছে মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ। তাহলে এই এর থেকে পরিত্রাণের উপায় কি? এটা হচ্ছে আমাদের কনফ্লিক্ট, প্রবলেম। পরিত্রাণের উপায় কি? এই যে গ্যারাকল, এটা একটা গ্যারাকল। এই পরিত্রাণের, এই বাদ থেকে, বাদ প্রসূত যে সংঘাত, এর থেকে পরিত্রাণের উপায় কি? এই প্রসঙ্গে 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর আপনারা জানেন যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল আমেরিকার চিকাগোতে। সেখানে স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছিলেন, বেশ কয়েকটি ভাষণ দিয়েছিলেন, এবং প্রথম দিনের ভাষণে তিনি সবার মন জয় করেছিলেন এবং বিশ্ববিখ্যাত হয়েছিলেন। তো সেখানে কয়েকটা সিরিজ বক্তৃতা হয়েছিল। তো সেই সিরিজ বক্তৃতার একদিন তিনি বলেছিলেন, এই যে এর সমাধানের একটি উপায় তিনি বলেছিলেন। কি সেই সমাধানের উপায়? আর এই সমাধানের উপায় বলতে গিয়ে তিনি একটি গল্প বলেছিলেন। গল্পটা হচ্ছে এরকম যে একটা কুয়ায় একটা ব্যাঙ দীর্ঘদিন যাবৎ, হয়তো কয়েকশো বছর যাবৎ, গল্পের খাতিরে আমরা ধরে নিই যে কয়েকশো বছর যাবৎ একটা ব্যাঙ সেই কুয়াতে বাস করত। ঘটনাক্রমে সেখানে একটি সমুদ্রের ব্যাঙ এসে পড়ে। তখন কুয়ার ব্যাঙটি সমুদ্রের ব্যাঙকে জিজ্ঞেস করছে যে তুমি কোত্থেকে এলে? বলছে আমি সমুদ্র থেকে এসেছি, সমুদ্রের ব্যাঙটি বলছে। তখন কুয়ার ব্যাঙটি বলছে, আচ্ছা তোমার সমুদ্র কত বড়? তখন কুয়ার ব্যাঙটা লাফিয়ে তার ওই সে কুয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। তখন কুয়ার ব্যাঙ বলছে যে আচ্ছা তোমার সমুদ্র কি এই এত বড়? বলছে কি বলছো, পাগলের মতো কথা বলছো নাকি তুমি? বলছে সমুদ্রের সাথে কিছু তুলনা হয়? তখন আবার কুয়ার ব্যাঙটি করছে কি, কুয়ার এই প্রান্ত থেকে লাফিয়ে আরেক প্রান্তে গিয়ে পড়েছে। বলছে তোমার সমুদ্র কি এত বড়? বলছে বলছো কি তুমি, এটা পাগলামি দেখছি। আর সমুদ্র কি তোমাকে কেমন করে বোঝাবো? তুমি এই যে এখান থেকে এখানে লাফিয়ে যাচ্ছ, সমুদ্র কি এত ছোট নাকি? বলছে তুমি একটা মিথ্যাবাদী। তো স্বামী বিবেকানন্দ তখন বলছেন, আমরা প্রত্যেকে ওই যে মত, আমরা বাদ, এই বাদ এবং মতের মধ্যে আমরা একটা কুয়ার মধ্যে আমরা পরস্পর সংকীর্ণ হয়ে কুয়ার মধ্যে বাস করছি। তাহলে উপায় কি? আমাদের এই কুয়ার দেয়ালগুলো ভেঙে দিতে হবে। কুয়ার দেয়ালগুলো ভেঙে দেওয়ার এই প্রচেষ্টা হচ্ছে সংস্কৃতি বাংলা। তো কুয়ার দেয়ালগুলো ভেঙে দেওয়া মানে খারাপ কাজ নয়, ভয়ঙ্কর কাজ নয়। কি দিয়ে ভাঙবো? আমরা বোধের জায়গা দিয়ে। স্বামী বিবেকানন্দ সেজন্য বলছে বাদ নয়, আমরা বোধের সংস্কৃতি দিয়ে, বোধ, আমরা অনুভূতির সংস্কৃতি দিয়ে, এই যে আমরা বাদ বা মতবাদের যে আমরা এই সংকীর্ণ কূপ তৈরি করে রেখেছিলাম, সেই কূপটি আমরা ভেঙে দিতে পারি এবং আমাদের যে মত, আমাদের চিন্তাকে প্রসারিত করতে পারি, উদার করতে পারি। এতে ক্ষতি হয় না, বরঞ্চ ভালো হয়। তো সে বোধের জায়গাটি কি? বোধের জায়গাটি হচ্ছে এই আমরা দেখুন না, এই যে হিংসা হানাহানি হচ্ছে, আমরা কি একটু চিন্তা করে দেখেছি যে আমি যদি একজনকে আঘাত করি, একজনকে কটূক্তি করি, তাহলে কাকে কটূক্তি করছি? সেও তো আরেকজনের ভাই, সেও তো আরেকজনের মা, সেও তো আরেকজনের বোন, সেও তো আরেকজনের আত্মীয়। তাকে কি আঘাত করা হয় না? তো সে আঘাতটা যদি আমার কোনো আত্মীয়কে করতো, তাহলে আমার কেমন লাগতো? এই বোধের জায়গাটা আমরা চিন্তা করি না বলে আমরা এই যে মতবাদের ভেতরে আমরা নিজেরা সংকীর্ণ হয়ে ওই কূপের মধ্য থেকে আমরা পরস্পর সংঘর্ষে লিপ্ত হই।
কিন্তু আমরা যেই বোধের জায়গাটা আমরা যখন প্রকাশ করব, আমরা বোধের জায়গাটা যখন চিন্তা করব, তখন আমাদের এই হিংসা, হানাহানি এবং এই কূপের মধ্য থেকে পরস্পরের সংঘাত আমাদের মিটে যাবে। এটি একটি, তাহলে আমরা বোধের জায়গা। আর আরেকটি বিষয় হচ্ছে, হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না। ভালোবাসা দিয়েই সব সময় হিংসাকে জয় করতে হয়। কেউ আমাকে হিংসা করলো, আরেকটা হিংসা করলে আরও হিংসা হবে, আগুনে ঘি ঢালার মতো। কিন্তু ভালোবাসা দিয়েই সব সময় সব জাতি, সব মানুষ অন্যকে জয় করেছে। এটি নিয়ম প্রকৃতির। কিন্তু এটি যদি না হয়, তখন আমরা ওই যে গ্যারাকল, সেটিকে ভাঙতে পারবো না। গ্যারাকল ভাঙার আরেকটি উপায়, একটি হচ্ছে বোধের জায়গা, আরেকটি বললাম এই যে এখানে বলা হয়েছে বৈচিত্র্যের বহুত্ব। তবে একটি শব্দ এখানে একটি যুক্ত করতে হবে, সেটি হচ্ছে বহুত্বে একত্ব। একত্বের জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে আমরা একত্বের জায়গাটা খুঁজে বের করব? এই যে আমরা এখানেই দেখি না কেন, এখানেই আমরা কত কত বিচিত্র রকমের মানুষ রয়েছে। কেউ হয়তো একটা জামা পরে আছে, কেউ হয়তো এই যে আমাদের হুজুর আরেকটি ভিন্ন রকমের পোশাক পরে আছেন, এরকম কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, বিভিন্ন রকমের পোশাক পরে আছেন, বৈচিত্র্যময় পোশাক পরে আছেন। এবং এই যে বৈচিত্র্যময় মানুষগুলোর আমাদের মধ্যে কারো রুচি একরকম নয়, কারো প্রকৃতি একরকম নয়। কেউ হয়তো মাছ খেতে ভালোবাসি, কেউ মাংস খেতে ভালোবাসি, কেউ হয়তো অন্য জিনিস খেতে ভালোবাসি, ভেজিটেবল বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খেতে ভালোবাসি। তো কারো রুচি প্রকৃতি একরকম নয়। এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কেউ হয়তো, কারো হয়তো ইতিহাস পছন্দ, কারো হয়তো ভূগোল পছন্দ, এরকম বিভিন্ন পছন্দের বিষয়গুলো রয়েছে। আর এখানে ধর্মেরও পার্থক্য, ধর্মের চিন্তাভাবনারও পার্থক্যের বিষয়গুলো রয়েছে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এই উপস্থিতিই প্রমাণ করছে। তাহলে দেখা যাচ্ছে এই যে বৈচিত্র্য রয়েছে, কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু পরস্পর কিন্তু শান্তিতে রয়েছি। কি আনন্দ! মানে এখানে কত শান্তিময় পরিবেশ বিরাজ করছে। কিভাবে সম্ভব? একত্বটা আবিষ্কার করেছি আমরা সংস্কার করেছি, আমরা সংস্কৃত হয়েছি। এই যে সংস্কৃতি বাংলা আমাদেরকে সংস্কার করে দিয়েছে। এই যে সংস্কৃতি মানে সংস্কার করে দিয়েছে। কিভাবে সংস্কার করেছে? আমাদের ওই একত্বের জায়গাটি আমরা খুঁজে পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে মানবতা, মনুষ্যত্ববোধ। আমাদের সংস্কৃতি বাংলা আমাদের সকলকে, এই যে বৈচিত্র্যময় আমরা যে মানুষ রয়েছি, এই সেই বৈচিত্র্যময় মানুষ আমরা কিভাবে একত্রিত হয়ে থাকতে পারি, সেটি হচ্ছে ওই একত্বকে দর্শন করা, একত্বকে বোঝা, জানা। সেটি হচ্ছে কি? মানবতা। এই মানবতা বোধে যদি আমরা, এই মানবতা নামক ঐক্যে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমাদের এই বৈচিত্র্যকে অ্যাসিমিলেট করা, এখানে একটা জিনিস খুব সুন্দর করে বলা আছে, অ্যাসিমিলেট করা বা অ্যাকোমোডেট করা। এই বৈচিত্র্যের মধ্যে একত্বটাকে যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে আমরা এই সব কিছুকে আমাদের আমাদের ইলিরা দেওয়ান তিনি বলছেন, তিনি ভিন্ন জাতিসত্তার, আমাদের যেরকম বাঙালি জাতিসত্তার বলি আমরা পরিচয় দিচ্ছি, এবং ভিন্ন জাতিসত্তার বলে যে ইলিরা দেওয়ান দিদি তিনি পরিচয় দিচ্ছেন। তো এরকম আমরা প্রত্যেকেই পরিচয় দিচ্ছি, ভিন্ন ভিন্ন বা ক্ষুদ্র জাতিসত্তা বলে পরিচয় দিচ্ছি। এগুলোকে অ্যাসিমিলেট করা তখন সম্ভব হবে যখন আমরা ওই ঐক্যের জায়গাটা পৌঁছাতে পারবো, সেটি হচ্ছে মানবতা বা মনুষ্যত্ববোধ। আর ভালোবাসার বিষয়, এই যে হয়তো ইলিরা দেওয়ান তিনি যেই অঞ্চলে থাকেন, সেখানকার হয়তো প্রত্যন্ত অঞ্চলের কোনো বাসিন্দা, তার ভাষা হয়তো আমি জানি না, আমার ভাষা হয়তো তিনি জানেন না। ইলিরা দেওয়ান হয়তো আমার ভাষা জানেন, বাংলা ভাষা তিনি জানেন বলে আমি তার সাথে কমিউনিকেট করতে পারছি, তিনি আমার সাথে কমিউনিকেট করতে পারছেন। কিন্তু ওই যে এখানে আসবে এই যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবোধ, সেই বিষয়টাও আমরা কিভাবে, আমরা তো কিছুক্ষণ আগে বলছিলাম ধর্ম বিষয়ে যেই সমস্যা সেটি, এবার ভাষাভিত্তিক যে জাতীয়তাবোধ এবং একই সাথে এই বিষয়টাও ধর্মভিত্তিক যে জাতীয়তাবাদ, এই বিষয়গুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমরা এই বিষয়টা থেকে কিভাবে উত্তরণ করতে পারবো, ওই যে একত্বের বিষয় সন্ধান করে সেই বিষয়টি আমরা বলছিলাম যে হয়তো ইলিরা দেওয়ানের যে প্রত্যন্ত অঞ্চলের ভাষা আমরা জানি না, আর সেই প্রত্যন্ত অঞ্চলের কেউ হয়তো আমাদের ভাষা জানে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, আমি ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষটিকে ভালোবাসি কিনা আমার কার্যকলাপের মধ্যে, আর ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে কিনা, এই বিষয়টি আমরা কিন্তু খুব স্পষ্ট, আমরা পরস্পরের ভালোবাসা, আমরা পরস্পরের বক্তব্য না জানলেও, ভাষা না জানলেও আমরা বুঝতে পারবো তাদের কাজের মধ্য দিয়ে। যেমন একজন মা তার সন্তানের ভাষা বোঝে না, আবার সন্তানও মায়ের ভাষা বুঝে না।
কিন্তু পরস্পর যে পরস্পরকে ভালোবাসে এই জিনিসটা খুব ভালো করেই জানে। তো সেই রকম আমরা পরস্পরের ভালো ভাষা হয়তো বুঝি না, কিন্তু আমরা পরস্পরকে ভালোবাসি কিনা সেই জিনিসটা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারি আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে। তো এই যে ভালোবাসার যে বিষয়টি, এই বিষয়টি আমাদের গুরুত্বের সাথে ভাবতে হবে। তখন আমাদের এই যে জাতীয়তাবাদের বা মতের যে বিষয়টা, সেটা আমরা উত্তরণ করতে পারবো। এই দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের বোধের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, একত্বের জায়গাটা। ধর্মেও সেই একত্বের জায়গাটা রয়েছে। যেমন আমাদের হুজুর বলছিলেন যে এই আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, অর্থাৎ দ্বিতীয় কেউ নেই। ঠিক একই রকম হিন্দু ধর্মে রয়েছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, এক ঈশ্বরকেই বিভিন্নভাবে মুনি ঋষিরা প্রকাশ করে থাকেন। ঈশ্বর এক ও অদ্বিতীয় এরকম বলা হয়ে থাকে। ঠিক আমাদের খ্রিস্টান ধর্ম যিশু এবং তার পিতা এক এরকম বলা হয়েছে। আর নির্বাণ যে বিষয়টি, সেটি হচ্ছে ঈশ্বর উপলব্ধি। তো যেভাবেই হোক আমরা সেই ঈশ্বরকে বা আল্লাহকে বা গডকে, সৃষ্টিকর্তাকে, সেই একত্বের মধ্য দিয়ে আমরা পরস্পর কিন্তু আমাদের সংস্কৃতির চর্চা করছি, সেটা ধর্মীয় সংস্কৃতি হোক আর যে সংস্কৃতি হোক, এভাবে চর্চা করছি। তো সেই একত্বের জায়গাটি খুলে আমরা ওই মতের জায়গায় যখন যাব, তখন সেই বিষয়টি নিয়ে আমাদের সংঘাত হবে। এখন আমাদের আদর্শ কোথায়? আমরা তো এতগুলো কথা বললাম, আমাদের একটা আদর্শ একটি ঠিক করতে হবে। প্রত্যেক ধর্মে এরকম আদর্শ রয়েছে, আর এই আদর্শ যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের পথ চলাটা সুবিধা হবে। কোনো আদর্শ যদি না থাকে, তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। একজন যার আদর্শ আছে, সে যত না ভুল করবে, যার কোনো আদর্শ নাই, সে কিন্তু আরও বেশি ভুল করবে, 50টা আরও বেশি ভুল করবে। সেই জন্য আমাদের একজন আদর্শ দরকার। তো আমি আমার চিন্তায় যে আদর্শ, সেই আদর্শটির কথা বলছি স্বামী বিবেকানন্দ। তিনি কেন আদর্শের কথা বলছি, তার দুইটি ঘটনা বলছি এবং রামকৃষ্ণ মিশনের ছোট্ট কার্যক্রম এই প্রসঙ্গে বলে আমি শেষ করছি। আমরা প্রত্যেকে চাইছি, যেই ধর্মের মানুষই আমরা হই না কেন, ওই যে মত পথের মধ্যে আমরা প্রত্যেকেই চাইছি যে আমরা আমাদের মতটাকে স্থায়ী করতে, আমাদের মতটাকে সর্বোৎকৃষ্ট করতে। কিন্তু একবার স্বামী বিবেকানন্দ, তখন তিনি বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ, আমেরিকায় একটি স্টেশন থেকে নেমেছেন। নামার পর তাকে অনেক লোক দেখতে এসছে। তখন একজন নিগ্রো, তিনিও সাক্ষাৎ করতে এসছেন। তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন, স্বামীজি, আমার জাতের একজন লোক, আমি শুনেছি এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে এই খুব নাম করেছেন, এবং আমি শুনেছি সেটা আপনি। তো আমি আপনার সাথে করমর্দনের সৌভাগ্য লাভ করতে চাই। স্বামী বিবেকানন্দ এক মুহূর্ত দেরি করলেন না, ওই ব্যক্তির সাথে করমর্দন, ওই নিগ্রোটির সাথে করমর্দন করলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। তো অন্য কেউ হলে, আমরা হলে বলতাম, আরে বেটা, তুই জানিস না আমি কে, আমি সেই বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ, আমি কি নিগ্রো, আমি তো অমুক সম্প্রদায়ের, এই হিন্দু সম্প্রদায়ের, এরকম হয়তো বলে ফেলতাম। কিন্তু স্বামী বিবেকানন্দ তা করেননি, ওই নিগ্রোকে জড়িয়ে ধরলেন। স্বামী বিবেকানন্দ এরকম আমেরিকার অনেক হোটেলে গেছেন, আর হোটেল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে নিগ্রো বলে, কিন্তু একবারও বলেননি তিনি আমি নিগ্রো নই। পরে ওই হোটেলওয়ালারা বুঝতে পেরেছে ইনি সে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ। পরে তারা ভুল বুঝতে পেরে আবার নিয়ে এসছে এবং ক্ষমা চেয়েছে। তো স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে নিগ্রো নন সেটি ওদেরকে বলেননি কেন, ওদেরকে পরিচয় দিচ্ছেন না কেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে অপরকে ছোট করে আমি বড় হব, এই জন্যে স্বামী বিবেকানন্দের জন্ম হয়নি। তা আমাদের এই যে বৈচিত্র্যময় পরিবেশে আমরা একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করব, একজন আরেকজনের চেয়ে উপরে উঠে একটা কিছু প্রতিষ্ঠা করতে চাইব, এরকম যদি হয়, তাহলে আমাদের সংঘাত যাবে না। তো আমরা পরস্পরের যদি সহভাগী হতে পারি, তাহলেই আমাদের সংঘাত যাবে। আরেকটি কথা, স্বামীজির আদর্শ হিসাবে যেটি আমাদের এই সংস্কৃতি বাংলা আজকে এই আয়োজনের পেছনে এই যে মূল কারণ রয়েছে, স্বামী বিবেকানন্দ তিনি তখনও বিশ্ববিখ্যাত হননি, তিনি যখন আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছিলেন, এই যে গৈরিক বসন পরিহিত, আলখাল্লা পরিহিত, তখন এইরকম বসন দেখে স্বামীজির দিকে ঢিল ছুটছিলেন। তিনি স্বামীজির পেছনে তাকিয়ে দেখছেন, আরে এরা তো বেশ ভদ্র, মানে শুটেড বুটেড এবং বেশ যে সুন্দর পরিহিত বস্ত্রের, তারা এরকম কাজ করছে কেন, এরকম অসভ্যতা করছে কেন? স্বামীজি কিছু বললেন না। প্রথম দিন, দ্বিতীয় দিন এরকম করছে। তৃতীয় দিন একদিন করছে কি, এরকম ভদ্রলোক স্বামীজির পেছনে জামাটা টেনে একদম পেছন দিকে ইয়ে করে দিয়েছে। তখন স্বামীজি পেছন দিকে তাকালেন,
তাকিয়ে বলছেন, আচ্ছা ইংরেজিতে বলছেন, ওয়াই হ্যাভ ইউ ডান দিস। ওই ভদ্রলোক, ওই ভদ্রলোক ভাবছেন স্বামীজি তো ইংরেজি জানার কথা না, ইংরেজিও জানেন, ও তিনি ভয় পেয়ে গেছেন। আচ্ছা, তো তখন বলছেন, হোয়াই হ্যাভ ইউ ওয়ার সাচ ড্রেস। তখন স্বামীজি বলছেন, দেখো এই যে এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি, এবং সন্ন্যাসীরা এরকমই পরে, আর এই গেরুয়া হচ্ছে ত্যাগ এবং বৈরাগ্যের চিহ্ন। যখন বুঝিয়ে দিলেন, ও দিস ইজ, তখন ওটা বুঝলেন, ওই যে আমেরিকান বুঝলেন, তখন ক্ষমা চাইলেন, ও সরি সরি সরি। আসলে ওই যে পরস্পরের ভাব বিনিময়, আমরা আমরা জানি না, আমরা আমাদের অজ্ঞতা বশত আমরা আরেকজনকে ঘৃণা করি, আরেকজনকে হিংসা করি, যেরকম স্বামীজির ক্ষেত্রে হয়েছিল। তো যেই বুঝিয়ে দিলেন এই যে পরস্পর ভাব গ্রহণের জায়গাটা, পরস্পর আলোচনার জায়গাটা, এইটি করে দিয়েছেন আমাদের সংস্কৃতি বাংলা। আমাদের পরস্পরের যে ভাব বিনিময়ের জায়গাটি আমাদের করে দিয়েছেন সংস্কৃতি বাংলা, সেজন্য সংস্কৃতি বাংলাকে ধন্যবাদ। এবং রামকৃষ্ণ মিশন কী কাজ করছে সেটি এই সমস্যা সমাধানে, এই ঘেরাকলে, সেটি আমি বলে শেষ করছি। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশন একটি উদার সাম্প্রদায়িক যে একটি সম্প্রদায় সংগঠন। সেখানে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে রামকৃষ্ণ মিশনের কার্যক্রমে শুধুমাত্র যে হিন্দু ধর্মের যে উপাসনা সেটি শুধু করা হয় না। আমাদের এখানে ফাদার তপন কামিনুজজি রোজারিও আছেন, তিনি আমাদের ক্রিসমাস ইভ আমরা পালন করি, এবং আমার মনে হয় তিনি দেখেছেন যে আমরা যেরকম শ্রদ্ধার সাথে, যেরকম ভালোবাসার সাথে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি, সেটি কোনো অংশেই আমার মনে হয় আমাদের খ্রিস্টান ভাইরা যেরকম পালন করে তার চেয়ে কোনো অংশে কম নয়। তো এই যে শ্রদ্ধাবোধ, নিজের ধর্মের নিষ্ঠা এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, আমাদের এই যে আমরা বৌদ্ধ পূর্ণিমা আমরা পালন করি, এবং সেখানে বৌদ্ধ ভিক্ষুরা আসেন, আমাদেরকে ভগবান বুদ্ধের জীবন এবং বাণী শুনিয়ে থাকেন, আমরাও আনন্দিত হই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি। এই যে কয়েকদিন আগে 12ই রবিউল আউয়াল হলো, সেই ঈদে মিলাদুন্নবী আমরা পালন করেছি, এবং সেই ঈদে মিলাদুন্নবীতে আমি নিজে অংশগ্রহণ করেছি ছাত্রদের সাথে। তো এইটি হচ্ছে আমাদের সংস্কৃতি, এটি হচ্ছে আমাদের বোধের জায়গা। এবং আমরা শুধু তাই না, শুধুমাত্র যে আমাদের ধর্মাবলম্বী মানুষকে আমরা সেবা প্রদান করি তা না, আপনারা গিয়ে দেখবেন যে ওখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ওখানে সেবা প্রদান করা হয়, এবং সেটি আপন জ্ঞানে, নিজের আপন জ্ঞানে। তো এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের সংস্কৃতি। তো আমরা পরস্পরের এই যে একত্বের জায়গা, ভালোবাসার জায়গা, বোধের জায়গা, এবং পরস্পরের সেবার যে জায়গাটি, সেই জায়গাটি যদি আমরা যদি নিজের জীবনে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এই সংস্কৃতি বাংলার যে আয়োজন সেটি সার্থক হবে। সবাইকে ধন্যবাদ আমাকে মনোযোগ দিয়ে শুনবার জন্য। নমস্কার।